এখানে কোনো ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না, আপনি আসতে পারেন। কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু নেই। আপনি এত সুন্দরী একটা মেয়ে, এমন রেগে কথা বলেন কেন? কি? তোরে তো আরো বাসা দেওয়া যাবে না, তুই এক্ষুনি বের হ। কে আসছে রে মা? একটা ফালতু ছেলে আব্বু, খুব বাজে। কেন আসছে? বাসা ভাড়া নিতে। চলে যেতে বল, বাসা ভাড়া দেওয়া হয়ে গেছে। শুনলেন? এবার ভাগেন। আমি একবার একটু ওনার সাথে দেখা করতে চাই। ওকে, তবে লাভ নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে তুমি, এই তোমার নাম যেন কি? সুমন। কেমন আছো? ভালো, আপনি? ভালো। আঙ্কেল, আপনি বাসার কথা বলেছিলেন। নিশি, তুই ওকে বাসাটা দেখিয়ে দে তো। তার মানে এই দজ্জাল মেয়েটার নাম নিশি। নামটা তো অনেক সুন্দর, মেয়েটাও তো অনেক সুন্দর, আঙ্কেলও তো অনেক ভালো, কিন্তু মেয়েটা এমন দজ্জাল হলো কিভাবে? নিশি অবাক হয়ে আমাদের কথা শুনছিল। তুমি না বললে বাসা ভাড়া দিয়ে দিছো? সুমনের কাছেই বাসা ভাড়া দিছি, অনেক ভালো ছেলে। তুই যা, বাসাটা দেখিয়ে দে। কিন্তু বড় ভাইয়া হয়, উল্টাপাল্টা কিছু করবি না। আচ্ছা। নিশি আমায় নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে দেখালো, তবে সব সময় ফুসুর ফাসুর করে কি যেন একটা বলছিল। বিকেলে বাসায় উঠলাম। পড়ালেখার জন্য বাসা থেকে অনেক দূরে থাকতে হচ্ছে, কিন্তু বাসা পাওয়া খুবই কঠিন। অনেক খুঁজে যখন হতাশ হয়ে পড়ছি, ঠিক তখনই এই আঙ্কেলের সাথে পরিচয় হয়। নতুন বাসার সব ঠিক করছি, এই অসময়ে আবার কে কলিং বেল বাজায়? আব্বু আপনাকে খেতে ডাকে। সমস্যা নেই, আমি রান্না করে খেয়ে নিতে পারবো। আপনি না গেলে আমারই ভালো, কিন্তু আব্বু বলছে আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, যান, আমি আসছি। মানে কি উল্টাপাল্টা বলছেন আপনি? কি বললাম আবার আমি? জান কাকে বললেন আপনি? যান মানে? ও যান। আবার? আমি কিন্তু আব্বুকে বলে দিব। রেগে যাচ্ছ কেন? আমি তোমায় যেতে বলেছি। আপনার সাহস তো কম না, আমায় তুমি করে বলেন। তুমি তো আমার ছোট, তাই তুমি বললাম। আপনি করে ডাকবেন, মনে থাকবে? জি। আসেন তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে খাওয়ার জন্য গেলাম। আঙ্কেলের সাথে অনেক গল্প করলাম। আমার বাড়ি গাড়ি সবকিছুর মালিক এই পাগড়িটা। একমাত্র মেয়ে আপনার? সুমনকে আর একটু ভাত দে মা। না, আমার লাগবে না, আপনি খান। সুমন, তুমি ওকে আপনি করে বলছো কেন? ও তো তোমার ছোট বোন। তাহলে কি বলবো আঙ্কেল? তুমি বলবে। উনি রাগ করবে না তো আবার? কি রে মা, তোর কোনো সমস্যা আছে? না আব্বু। নিশি মনে মনে রেগে আগুন হয়ে যাচ্ছে। সুমন, তুমি কি বিষয়ে পড়ছো জানো? জি, গণিত। নিশি, তুই তোর গণিত টিচারকে আসতে না বলে দিস। কেন আব্বু? বাসায় টিচার রেখে বাইরের টিচারের কি দরকার? নিশি শুধু রাগে গজগজ করছে। আঙ্কেল, আমি তো কখনো কাউকে পড়াইনি। সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। এখন বলো তো, তোমার কোনো সমস্যা আছে? জি না আঙ্কেল। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। খাওয়া শেষ করে একটু গল্প করে রুমে চলে আসলাম। মনে হয় নিশি আমায় সহ্য করতে পারছে না। যদিও এটা আমার খারাপ লাগছে, তবুও করার কিছু নাই, থাকতে হবে। বাসা পাওয়া খুবই কঠিন এই শহরে, তাতে আবার বউ নেই। বাসায় নিজেকে মানিয়ে নিতে 2 দিন চলে গেল। এই 2 দিন আঙ্কেলের বাসায় খেয়েছি। আজ আমি নিজেই রান্না করেছি। আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, আম্মু শিখাইছিল। আঙ্কেল আর নিশিকে দাওয়াত করছি। সবাই মিলে বসে রাতের খাওয়া শেষ করলাম। এরপর আঙ্কেল বলল নিশিকে আগামীকাল থেকে পড়াতে। আমিও বেশি কিছু না বলে রাজি হয়ে গেলাম। পরের দিন সকালবেলা ক্যাম্পাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় আসছি। নতুন এলাকায় কাউকে চিনি না, তাই মাথা নিচু করে নিচে তাকিয়ে হাঁটছি। পিছনে থেকে কেউ ডাকছে মনে হচ্ছে। আমায় ডাকছেন? আপনাকে ডাকছি, শুনতে পান না?
আসলে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছেন। আপনি তো নতুন এসেছেন। মানে? মানে আমরা যে বাসায় থাকি আপনিও তো সেই বাসায় নতুন উঠেছেন। জি। আমরা উপরতলায় থাকি। ও, আমি মুন। আমি সুমন। আপনি কাল রাতে ছাদে গিটার বাজিয়েছেন তাই না? হুম। আপনি আর আমি তো একসাথেই পড়ি, আজ একসাথে ক্লাস করলাম। ও, আমি লক্ষ্য করিনি। ইটস ওকে, আমরা তো বন্ধু, তো তুমি করে বলতেই পারি, কি বলো? আচ্ছা। চলো বাসায় যাই। এই মেয়ে এত কথা বলে, সারাক্ষণ বকবক করতে করতে রাস্তায় আমার কানের পোকা বের করে দিয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, কলিং বেল বাজছে। তুমি না, মানে নিশি, আপনি? আব্বু আপনার কাছে পড়তে পাঠালো, আর এত ঢং না করে তুমি করে বলেই সমস্যা নেই। আচ্ছা বসো। নিশি, একটা কথা বলি। বলেন। উপরতলায় তো মন ও গণিত পড়াতে পারে। আপনাকে যতটা অসহ্য লাগে তার থেকে বেশি অসহ্য লাগে মুন আপুকে। হাজারটা ছেলে বন্ধু, সবসময় বকবক তো করবেই। তোমার ছেলে বন্ধু নেই? আপনি পড়াবেন নাকি আমি চলে যাব? আচ্ছা সরি। এইসব কি? রুম এত অপরিষ্কার কেন? এরপর কোনো দিন এমন দেখলে বাসা থেকে বের করে দিব। কি মেয়ে মাইরি, 2 দিন হলো বাসায় আসলাম, এর মাঝেই বাসা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। মেয়েটা এমন যে কেন? বাসায় নতুন আসছি, কই একটু ভালো করে কথা বলবে তা না, বাড়িওয়ালা হইছে বলে সবসময় ঝাড়ির উপর রাখে। আসলে নিশি ব্যাচেলর তো, তাই। এই জন্য এসব পুটকো মানুষকে বাসা ভাড়া দিতে না করি, কিন্তু আমার কথাই কানে নেয় না। সরি, আর এমন করে রাখবো না। ঢং বাদ দিয়ে অঙ্ক করান। মনে হচ্ছে আমি না, ও আমায় পড়াবে। এরপর ওকে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিলাম। ইন্টার পরীক্ষার সামনে কয়েক মাস পর আমি একটু ভালো করে অঙ্কটা বোঝাতে পারি। সবগুলো অঙ্ক বোঝাতে পেরেছি। আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, বোঝনি? না, ঠিক তা না। তাহলে কি? আপনাকে আমি একটা বাজে বাদর ভাবতাম। কি? কিন্তু আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। মানে? আপনি কিন্তু অনেক সুন্দর করে অঙ্ক বোঝাতে পারেন। তাই? এটা আমার আগের স্যার 2 দিন বুঝিয়েছে, কিন্তু বুঝিনি। পড়ার সময় মনে অন্য কাউকে দেখলে 2 বার কেন, 2000 বার বোঝালেও বুঝতে পারবে না। কি বললেন? কিছু না। ভেবেছিলাম আজ আব্বুকে গিয়ে বলবো আপনি পড়াতে পারেন না, ও, কিন্তু না, আপনার কাছে আমি গণিত শিখবো। ওকে, তবে আমি কিন্তু বাজে না। কথা না বলে চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। এখন নিশির সাথে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক হয়েছে, আর আঙ্কেল এখন আমায় অনেকটা নিজের ছেলের মতো মনে করে। তবে নিশি মাঝে মাঝে একটু বখাটে মনে করে। রাত প্রায় 10টা বাজে, শুয়ে শুয়ে বই পড়ছি। এত রাতে আবার কলিং বেল কে বাজায়? নিশি, তুমি এত রাতে, আর তোমায় এমন লাগছে কেন? আব্বু অসুস্থ। কি বলো? চলো তো। এসে দেখি আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেলকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। ডাক্তার ভালো করে দেখে বলল, ভয়ের কিছু নেই, তেমন কিছু হয়নি। জীবনের প্রথম সেই দিন রাতে কোনো মেয়ে আমার বুকে মাথা রেখে কান্না করেছিল। পরের দিন দুপুরবেলা আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম। সেদিনের পর থেকে আমি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। এখন আমায় আর নিজেকে রান্না করে খেতে হয় না, নিশি রোজ রান্না করে দিয়ে যায়। আমি যদি ভুল করেও রান্না করি তবে আঙ্কেল বকে, তাই আর রান্না করি না। নিশির চোখে এখন আমি একজন ভালো ছেলে। কয়েকদিন পরেই নিশির ইন্টার পরীক্ষা, তাই আঙ্কেল বলছে ওকে সারাদিন সময় দিতে আর সব বিষয়ে সাজেশন দিতে। এখন নিজের পড়ালেখার থেকে নিশির পড়ালেখাকে বেশি সময় দিতে হচ্ছে। একটা পরিবার যে আমার উপর এতটা নির্ভর হয়ে যাবে তা আমি কোনোদিন ভাবিনি। নিশিকে পরীক্ষায় নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্বটাও আমার উপর। যদিও তাদের নিজের গাড়ি আছে। দেখতে দেখতে নিশির পরীক্ষা শেষ হয়ে গেল, আমারও সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেল। তাই আগের মতো করে আঙ্কেল আর নিশিকে সময় দিতে পারতাম না। কিন্তু উপরতলার মন রোজ একবার করে হলেও আমার কাছে আসতো নোটস নেওয়ার জন্য। বসে বসে বই পড়ছি। এখন আর সব সময় দরজা আটকাই না। হঠাৎ করে মন চলে আসলো। কি করো? কে? ওসি? আল্লাহ জানে।
অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে আছি, কিন্তু এখনো আমার গালে কিছু লাগেনি। দেখার জন্য আস্তে আস্তে চোখগুলো খুললাম। তাকিয়ে দেখি গুন্ডি মেয়েগুলো হাসছে। তাদের হাসি দেখে আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ওরা সবাই হেসেই যাচ্ছে আমার দুরবস্থা দেখে। এই, তোদের আমি হাসতে বলেছি? চুপ কর সবাই। নতুন নতুন এসেছিস তাই তোকে আজ মাফ করে দিলাম। ধন্যবাদ আপু। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোকে আমি যা বলবো তাই করতে হবে। জি আপু, করব। জীবন বাঁচানো ফরজ, তাই বললাম। ওই, আমি তোর কোন জন্মের আপু লাগি রে? কখন থেকে শুধু আপু আপু করছিস? সরি আপু, মানে সরি। আজ থেকে আমার নাম ধরে ডাকবি। আমি তো আপনার নাম জানি না। কি, তুই আমার নাম জানোস না? তার আগে আমার উপরে এসে পড়েছিস? বললাম তো, আমি জেনে বুঝে পড়িনি। গতকালকের জন্য আবারও সরি বলছি। বুঝলাম। আমার নাম আসমা, সাদিয়া উম্মে আসমা। তোর নাম বলতে হবে না, আমি জানি। জি, আর আপনার নামটাও অনেক সুন্দর। ওই পাম মারছিস? না না, সত্যি বলছি। তবে নামটা একটু পুরনো মনে হলো। এটা আমার দাদির নাম ছিল, তাই বাবা ভালোবেসে আমাকে এই নামটা দিচ্ছে। ও, শোন, এখন সোজা ক্লাসে যাবি আর ডানে বামে তাকাবি না। জি। গুড, এখন যা। ওদের কাছ থেকে চলে আসলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমাকে এবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য। আমি আর ওদের ধারে কাছেও যাব না। কি গুন্ডি মেয়ে ভাবা যায়। তবে যাই বলেন, দেখতে কিন্তু পুরো দুধে আলতা সুন্দরী। তার সৌন্দর্যের সাথে নামটা মিল আছে আসমা, কিন্তু চলাফেরার সাথে কিছুই মিল নেই। কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। এসে দেখি নাইমও এসে পড়েছে। আমি গিয়ে নাইমের পাশে বসলাম। বন্ধু, তুই তো দেখি বেঁচে গেলি। বন্ধু, আল্লাহর রহমতে এবারের মতো বেঁচে গেলাম। তবে আসমা কিন্তু কাউকে ছাড়ে না। ভার্সিটিতে যদি কোনো ছেলে মেয়েদের ডিস্টার্ব করে তাহলে আসমা তাদের উত্তম মাধ্যম দেয়। আর তুই কিনা ওই আসমার উপরে গিয়ে পড়লি। তাই নাকি? যাই হোক, এই মেয়ের ধারে কাছে আর যাব না। তাই ভালো, কারণ আসমার বাবা হলো এই শহরের সবচেয়ে পাওয়ারফুল লোক। বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ওনার কথায় উঠে বসে। আর আসমা হলো তার একমাত্র মেয়ে, তাই আসমার এই ভার্সিটিতে এত পাওয়ার। বুঝলাম। তবে আসমা কোনো ভালো ছেলে মেয়েদের সাথে ঝামেলা করে না। যারা ছাত্রছাত্রীদের সাথে খারাপ কাজ করতে চায় তাদের আসমা নিজের মতো করে শাস্তি দেয়। গতকাল যে 3 জন ছেলেকে মেরেছে ওরা মেয়েদের ডিস্টার্ব করতো। বুঝলাম। আসমা হলো ভালো গুন্ডি। কিছুক্ষণ পর ঘন্টা পড়ল। সব ছাত্রছাত্রীরা ক্লাসে আসলো, সাথে আসমা এবং তার বান্ধবীরাও আসলো। যাওয়ার সময় আমার দিকে তাকিয়েছিল। আসমার তাকানো দেখে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। বলা তো যায় না, আবার কি করে বসে। আসমা গিয়ে ওদের জায়গায় গিয়ে বসলো। তারপর ক্লাস শুরু হলো। এক এক করে 3টে ক্লাস শেষ করলাম। লক্ষ্য করে দেখলাম আসমা একটা ক্লাসও মন দিয়ে করেনি। টিফিন পিরিয়ডে সবাই বাইরে চলে গেল, কিন্তু আমি আর নাইম এখনো যাইনি। চল ক্যান্টিনে যাই, আজ আমি তোকে খাওয়াবো। না ভাই, তুই যা, আমি আজ কিছু খাবো না। কেন, কি হয়েছে? আমার ভালো লাগছে না, তুই গিয়ে খেয়ে আয়। ওকে, তাই থাক, আমি যাই। আমি ক্যান্টিনে যাইনি, কারণ এমন সময় আসমা এবং তার বান্ধবীরা ক্যান্টিনে আড্ডা দেয়। আমাকে দেখে আবার কি শুরু করে আল্লাহ জানে। একবার বেঁচে গিয়েছি, আর রিস্ক নিতে চাই না। টিফিন পিরিয়ড শেষে আবার ক্লাস শুরু হলো। যথাক্রমে বাকি ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষে নাইম আর আমি বাইরে আসলাম। আজ আর ক্যাম্পাসে দাঁড়ালাম না। আবার কি ভুল করে বসি, আর আসমার হাতে মাইর একটা মিস হবে না। তাড়াতাড়ি করে চলে আসছি। গেটের কাছে আসতেই পিছন থেকে কে যেন ডাকছে। তাকিয়ে দেখি আসমা ডাকছে আমাকে। আমি তো ভয় শেষ। আবার কি করে বসলাম, আমি তো কিছু জানি না। না শোনার ভান করে আবার হাঁটতে লাগলাম। ওই রাজু, আর এক পা সামনে গেলে তোর হাত পা ভেঙে দিব। আসমার কথা শুনে আমি সেখানেই থমকে দাঁড়ালাম। আল্লাহই জানে আমার সাথে এখন কি করে। আসমা এবং তার বান্ধবীরা আমার কাছে আসলো। ওই, তুই আমার কথা শুনতে পাস না? আপনি আমাকে ডাকছিলেন নাকি? তুই আমার সাথে ফাজলামি করিস? তোর সাহস তো কম না। আমি আসলেই। নীলা আর সাইমা, তোরা বাসায় চলে যা। আর নাইম, তুইও যা, আমি আর রাজু পরে আসছি।
কোথায় যাবে দুজনে? তোদের না জানলেও চলবে, তোরা বাসায় যা। ওরা সবাই চলে গেল আর আমি গাধার মতো দাঁড়িয়ে এতক্ষণ ওদের কথা শুনছিলাম। ওই দিকটায় চল। বিশ্বাস করেন আমি কিছু করিনি। আমি কি বলেছি তুই কিছু করেছিস? তাহলে আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? এত পেঁচাল বাদ দিয়ে আমার সাথে চল তো। আসমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের এক কোণে কিছু গাছপালা আছে এবং বসার জন্য জায়গা আছে। দেখলাম এখানে ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় বসে আছে। আসমাকে সেখানে দেখে সবাই চলে যাচ্ছে। আমি শুধু অবাক হয়ে দেখছি ছাত্রছাত্রীরা আসমাকে কত ভয় পায়। আসমা আমাকে একটা গাছের নিচে বসালো। আমি বাসায় যাব। ওই, আমার সাথে বাচ্চামো ভাব করবি না বলে দিলাম। তাহলে আমাকে ধরে এনেছেন কেন? তুই সকালে আমাকে কি বলেছিলি? কি বলেছিলাম? তুই বলেছিলি আমি যা বলবো তুই তাই করবি। প্লিজ আমাকে ছেড়ে দেন। তোমার প্রথম কাজ হলো এখন থেকে আমাকে আর আপনি আপনি করে বলবে না, কেমন? এই প্রথম আমাকে তুমি করে বলল। সবাই তো দেখি আপনাকে আপনি করে বলে, তাহলে আমি কেন তুমি বলতে যাব? কারণ আমি বলতে বলেছি তাই। আচ্ছা বলবো। এখন আমি বাসায় যাই। কি শুধু শুধু কখন থেকে বাসায় যাব করছো? বাসায় কি নতুন বউ রেখে এসেছো নাকি? সরি, আর বলবো না। গুড। এখন চলো, আমাকে ফুচকা খাওয়াবে। আমি কেন আপনাকে ফুচকা খাওয়াবো? কি এত বড় কথা? তোকে তো আজ। আসমা আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকড়াতে লাগলো আর চেঁচামেচি করছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আর বলবো না। তুই আমায় আবার আপনি করে বলছিস? তুই আছিস। আরো জোরে জোরে ঝাঁকড়াতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দাও। এখন থেকে তোমাকে তুমি করেই বলবো, আর ফুচকাও খাওয়াবো। সত্যি তো? সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে চলো ফুচকা খেতে। চলেন। সরি চলো। আসমা আমাকে ভার্সিটির পাশে এক ফুচকার দোকানে নিয়ে গেল। মামা ঝাল করে এক প্লেট ফুচকা দেন তো। আমি মনে মনে ভাবছি আমার টাকা দিয়ে খাবে আর আমার জন্যই অর্ডার দিল না। কি গুন্ডি মেয়ে দেখেছেন? ঠিকই আমার টাকা দিয়ে ফুচকা খাচ্ছে। কিছুক্ষণ পর দোকানদার আসমার হাতে ফুচকার প্লেট দিল। আসমা ফুচকার প্লেট নিয়ে আমার কাছে আসলো, তারপর খেতে শুরু করলো। আই হা করো। না, আমি খাবো না। ভালোই ভালোই বলছি, খেয়ে নাও। দাও আমার হাতে খাই। কেন, আমার হাতে কি বিষ আছে? খাও বলছি। বলেই জোর করে ফুচকা খাইয়ে দিল আমায়। আল্লাহ, এ কোন ঝামেলায় পড়লাম আমি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমাকে আরো কয়েকবার খাইয়ে দিল, আর বাকিগুলো আসমা শেষ করলো। ফুচকা খাওয়া শেষ। এখন বাসায় যেতে হবে, না হলে আম্মু আবার চিন্তা করবে। আমি পৌঁছে দিয়ে আসি তোমার বাসায়। না, তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। আর আমার বাসা বেশি দূরে না, কাছেই। ঠিক আছে, সাবধানে যেও। তুমিও। যেই বাসার দিকে হাঁটা দিব তখনই। এই আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? তুমি বাসায় চলে যাও। আমি বাসায় যাব কি করে? আমাকে রিকশা করে দাও। আমি কেন তোমাকে রিকশা করে দেব? এই তুমি না বললে আমার সব কথা শুনবে? রাগ করছো কেন? রিকশা ডেকে দিচ্ছি তো। কি আর করার, সবই আমার কপাল। আসমাকে রিকশা ডেকে দিলাম, আমাকে বাই বলে আসমা চলে গেল, আর আমি বাসার দিকে হাঁটা দিলাম। আমি ভাবছি এই গুন্ডি মেয়ে আমার কাছে কি চাই, নিজের বাবার এত টাকা রেখে আমার টাকায় রিকশা করে বাসায় যায়। বাবা, কি কপাল আমার। বাসায় যাওয়ার আগে মসজিদ থেকে জোহরের সালাত আদায় করে নিলাম, যদিও সালাতের সময় আগেই চলে গিয়েছিল। বাসায় চলে গেলে আর জোহরের সালাত আদায় হবে না, তাই পড়ে নিলাম। বাড়িতে গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আজ আসতে এত দেরি হলো কেন? তেমন কিছু না আম্মু, ভার্সিটিতে কিছু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। মিথ্যা বললাম, না হলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। যাচ্ছি। রুমে এসে ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। মোবাইলে বিকাল 4:45 অ্যালার্ম দিয়ে দিলাম, যেন আসরের সময় ঘুম থেকে উঠে পড়ি। তারপর দিলাম এক ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে বাসা থেকে ওযু করে মসজিদে চলে গেল। সালাত আদায় করা শেষে ভাবলাম এলাকায় নতুন, কিন্তু এখনো এলাকাটি ঘুরে দেখা হয়নি। যেই বাবা সেই কাজ।
নাইমকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম, কই তুই এখন? বাসায়। কেন? 5 মিনিটের মধ্যে আমাদের ভার্সিটি গেটের সামনে আয়। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করছিস কেন? আসতে বলছি, আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর নাইম আসলো। কেন ডাকলি বল। এলাকায় নতুন এসেছি, তাই আজ সবকিছু ঘুরে দেখব, আর আমি কিছুই চিনি না, তাই তোকে ডাকলাম। এই কথা তো ফোনেও বলতে পারতি, তাহলে এত দৌড়ে আসতে হতো না। এমনিতেই 20 মিনিট লাগছে, এখন চল। দুজনে মিলে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের ভার্সিটি কিছুটা দূরেই দেখলাম সুন্দর একটি পার্ক আছে। ভালোই হলো, মাঝে মাঝে আসা যাবে। ঘোরাঘুরি শেষ করে মাগরিবের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় আর কোনো কাজ নেই, তাই একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর আব্বু আসলে পড়া থেকে উঠে পড়ি। এশার সালাত আদায় করে এসে আব্বুর সাথে আড্ডায় বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। ঘুমানোর আগে ফেসবুক থেকে ঘুরে আসাটা আমার নিত্যদিনের কাজ, তাই ফেসবুক থেকে ঘুরে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। আজানের মধুর স্বরে আমার ঘুম ভাঙলো। অজু করে সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে। সালাত শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম এবং আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে ভার্সিটির জন্য রেডি হলাম। আম্মুর কাছে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটির সামনে এসে দেখি আসমা এবং তার বান্ধবীরা বাইকে দাঁড়িয়ে আছে। আসমার সামনে 4-5টা ছেলে কান ধরে উঠবস করছে। মনে হয় ছেলেগুলোর কপাল আজ খারাপ, যার জন্য আসমার সামনে পড়ছে। আমাকে দেখলে আবার কি করবে কে জানে, তাই আসমার চোখের আড়ালে আস্তে আস্তে ক্যাম্পাসে চলে যাওয়াই হলো এখন আমার কাজ। কিন্তু আমারও কপাল খারাপ, আসমা আমাকে দেখে ফেলেছে। এই রাজু, এদিকে আসো। আমি আসমার কথা না শোনার ভান করে হাঁটতে লাগলাম। দেখো রাজু, সবসময় ফাজলামি ভালো লাগে না। এদিকে আসতে বললাম, তাড়াতাড়ি আসো। ও সরি, তুমি ডাকছিলে? এখন বলো, কিছু বলবে? আমার থেকে এড়িয়ে এড়িয়ে থাকো কেন? কই, এই যে তুমি ডাকলে আর আমি চলে আসলাম। বুঝি বুঝি। কেমন আছো? এতক্ষণ ভালোই ছিলাম। মানে আমি ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এদের এই অবস্থা কেন? আর বলো না, শয়তানগুলোর কত বড় সাহস ভার্সিটির মেয়েদের ডিস্টার্ব করে। একটাকেও ছাড়বো না। ও, ভালো করেছো। ওই থামবি না? উদ্বোস করতে থাক, থামলেই আবার প্রথম থেকে করতে হবে। এইবারের মতো আমাদের মাফ করে দেন। জীবনে আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। চুপচাপ কাজ চালিয়ে যা, একদম কথা বলবি না। ভাইয়া, ভাবিকে বলেন না এবারের মতো মাফ করে দিতে। আমি তো ছেলেদের কথা শুনে রীতিমতো অবাক। ছেলেগুলো বলে কি? আসমা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। নীলা আর সাইমাও আমার দিকে তাকিয়ে আছে। ওই, তোদের মাথা খারাপ হয়েছে? কি সব আবল তাবল কথা বলছিস? তোদের শাস্তি আরো বেড়ে গেল। এখন থেকে একপাশে উঠবস করবি। সরি ভাই, বুঝতে পারি নাই। প্লিজ মাফ করে দেন। যা, তোদের মাফ করে দিলাম, তবে আর যেন কখনো মেয়েদের ডিস্টার্ব করতে না দেখি। তাহলে কি করব বুঝতেই পারছিস। জি, আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। কি বলছো? ওদের মাফ করে দিচ্ছ কেন? শুনোনি কি সব উল্টাপাল্টা কথা বলছিল? ওই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোদের যেতে বলছি না? আসমার কথা শুনে ছেলেগুলো চলে গেল। ছেলেগুলোকে যেতে দিলে কেন? যেতে দিয়েছি, বেশ করেছি। এখন ক্লাসে চলো তো। আমাকে আর কথা না বলতে দিয়ে ক্লাসে নিয়ে গেল। আসমা এবং তার বান্ধবীরা তাদের জায়গায় গিয়ে বসলো। ক্লাসে গিয়ে দেখি এখনো নাইম আসে নাই, তাই নাইমকে ফোন দিলাম। হ্যালো, কোথায় তুই? বন্ধু, আমি আজ আসতে পারবো না, একটা কাজে আটকে গিয়েছি। তুই ক্লাস কর। আচ্ছা। ফোন কেটে দিলাম। একা একা বসে আছি, ভালো লাগছে না। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি আমাদেরই ক্লাসের এক মেয়ে। হ্যালো, আমি লিজা, আপনার পাশে বসতে পারি? হ্যালো, আমি রাজু। কিন্তু আমাকে পুরো কথা বলতে না দিয়ে মেয়েটা আমার পাশে বসে পড়ল। আজ আপনার বন্ধু আসেনি? না, কি আর করব, লিজার সাথে বসে থাকলাম। আমাদের কথার মাঝে আসমা এসে উপস্থিত হলো। এই মেয়ে,
এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বস। কেন, এখানে বসলে সমস্যা কি? ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যা। তুই ভালো করে জানিস আমি কি করতে পারি। আসমার ভয়ে লিজা অন্য জায়গায় গিয়ে বসলো, আর আমি এতক্ষণ দুজনের কথা শুনছিলাম। আসমা এসে আমার পাশে বসলো। অন্য মেয়েদের সাথে তো দেখি ভালোই মিষ্টি মিষ্টি কথা বলতে পারিস, আমার সাথে তো এইভাবে কথা বলিস না। কি বলছো এসব? তুই আমার সাথে কথা বলবি না। আরে রাগ করছো কেন? বললাম না কথা না বলতে। আমি আর আসমার সাথে কোনো কথা বললাম না। রাগ করলে করুক, তাতে আমার কি। আর এখানে রাগ করার কি আছে তা বুঝলাম না। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। আসমা মন খারাপ করে আমার পাশেই বসে ক্লাস করছে। ক্লাসের অনেকেই আমাদের দুজনকে একসাথে বসতে দেখে অবাক হয়েছে। আসমা বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। কথা বলছি না দেখে একে করে টিফিন পিরিয়ড পর্যন্ত ক্লাসগুলো শেষ হলো। এর মধ্যে আসমার সাথে একবারও কথা হয়নি। প্রায় সবাই ক্লাস থেকে চলে গেছে। আমি আর আসমা এখনো বসে আছি। আমার চুপ থাকা দেখে আসমাই প্রথম কথা বলল। এই আমার ক্ষুধা লেগেছে, চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। এই কথা বলছো না কেন? এমনি। দেখো, তুমি আমার সাথে রাগ করতে পারো না। আমাদের দুজনের মাঝে শুধু আমি রাগ করব, আর তুমি আমার রাগ ভাঙাবে। আমি তোমার রাগ কেন ভাঙাতে চাবো? আমি বলেছি তাই। এখন চলো ক্যান্টিনে যাব। জোর করে আমাকে ক্যান্টিনে নিয়ে আসে। বলো কি খাবে? আমার ক্ষুধা নেই, তুমি খাও। তোমার না ক্ষুধা লেগেছে? এই, আমার সাথে এত ভাব দেখাবি না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, কি খাবি তাড়াতাড়ি বল। যা, বেশি ভাব দেখাতে গিয়ে আবার ফেঁসে গেলাম। ভেবেছিলাম কথায় কথায় আমার সাথে রাগ দেখায়, এবার আমি কথা বলে দেখি কি হয়। কিন্তু আমার কপাল খারাপ, এবারও আমার দোষ। তোমার যা ভালো লাগে তাই অর্ডার করো। আগে ওনার মাথা ঠান্ডা করি, বলা তো যায় না কখন কি করে বসে। এই তো গুড। এখন থেকে আমার পছন্দই হলো তোমার পছন্দ। ওকে? ওকে ওকে। আমার বই গেছে এই গুন্ডির মতো কথা মতো চলতে। আমাদের কথার মাঝে আসমার বান্ধবীরাও আসলো। আসমা সবার জন্য খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে গেল। সবাই খাচ্ছে, তবে আমার কিছুটা লজ্জা লজ্জা লাগছে তিনটি মেয়ের সাথে বসে খেতে। আমার অবস্থা মনে হয় আসমা বুঝেছে। রাজু, তুমি খাচ্ছ না কেন? কই, খাচ্ছি তো। তা তো দেখতেই পারছি। এখন ভালোভাবে খাও তো। রাজু ভাইয়া, নাইমাস আসেনি কেন? বাহ, কাল তুই করে বলেছে আর আজ ভাইয়া বলে ডাকছে। ওর কি যেন কাজ ছিল তাই আসেনি। ও, সবাই খাওয়া দাওয়া করলাম। আমি বিল দিতে চাইলে আসমা বিল দিতে না করে। তারপর আসমা বিল দেয়। বিল দিয়ে ক্লাসে চলে আসি। আসমা এবারও আমার সাথে বসেছে, তবে এখন আর চুপ থাকেনি, অনেক কথা বলেছে, যার কারণে আমি ক্লাসে মন দিতে পারছি না। তুমি এত কথা বলছো কেন? মন দিয়ে ক্লাস করো। আমার মন তো অন্য একজনকে দিয়ে দিয়েছি। কি সব আবল তাবল বলে যাচ্ছ? ওসব তুমি বুঝবে না। তুমি ক্লাস করো, আমি আর কথা বলবো না। আবার ক্লাসে মনোযোগী হলাম, কিন্তু আসমা এখনো ডিস্টার্ব করছে, তবে মুখ দিয়ে না, পা দিয়ে। আসমা ওর পা দিয়ে আমার পায়ে সুরসুরি দিচ্ছে। বারণ করলে শুধু হাসে, কথা বলে না। এই জ্বালাময় পরিস্থিতিতেই বাকি ক্লাসগুলো শেষ করলাম। বুঝি না আমাকে বিরক্ত করে এই মেয়ের কি লাভ। ক্লাস শেষ, তাই সবাই বাইরে চলে আসলাম। আমি, আসমা আর আসমার বান্ধবীরা একসাথে হাসছি। এই রাজু, তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? বেশি কথা না বলে ফোন নাম্বার দাও। অপরিচিত কাউকে আমার নাম্বার দেই না। ওই, বেশি ভাবনা দেখিয়ে যা বলছি তা করো, না হলে এমন জায়গায় মারবো না জীবনে বাবার ডাক শুনতে পারবি না। কি যে বলো না, আমি তো মজা করছিলাম। এই নাও আমার নাম্বার। গুড। এখন সোজা বাসায় যাবা। আজ কোথাও যেতে পারবো না, বাসায় যেতে হবে আমার। এমন ভাব করছে লাগে ওনার সাথে ঘুরতে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। কি এত ভাবছো? না, কিছু না। আমাকে রিক্সা করে দাও। তোর না গাড়ি আসে এমন সময়? বেশি কথা বলিস কেন? আমার গাড়ি আসতে না করে দিয়েছি। গাড়িতে যেতে আর ভালো লাগে না, তাই রিক্সা দিয়ে যাব। রিক্সা করে যাও ভালো কথা,
কিন্তু আমি তোমাকে কেন রিক্সা করে দিব? কারণ আমি বলেছি দিতে, তাই দিতে হবে। তাহলে অন্য কাউকে বলো। তোর সাথে ভালোভাবে কথা বললেই খালি কথা বাড়াস। এখন থেকে আর ভালোভাবে কথা বলা যাবে না। আরে আরে চেতো কেন? দিচ্ছি তো রিক্সাটিকে। এই তো এখন লাইনে আসছো। আসমাকে রিক্সা করে দিয়ে চলে আসলাম বাসায়। অবশ্য বাসায় যাওয়ার আগে জোহরের সালাত আদায় করে আসছি। বাসায় কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। প্রতিদিনের মতো কিছু কথা বলে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখি অচেনা নাম্বার থেকে 2টি মিস কল এসেছিল। অচেনা নাম্বার, তাই বেশি গুরুত্ব দিলাম না। খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এসে দেখি ওই অচেনা নাম্বার থেকে আরো 10-12টি কল এসেছে। কেউ মনে হয় বিপদে পড়েছে, তাই এত কল করেছে। একটা কল করে দেখি কি সমস্যা, ভাবতে ভাবতে আবার কল আসলো। এবার কলটি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। তুই এতক্ষণ কোথায় ছিলি? আপনি কে বলছেন? আর আমার সাথে এভাবে অসভ্যের মতো কথা বলছেন কেন? আমাকে এখনো চিনতে পারিসনি? আপনি কে যে আপনাকে চিনতে হবে? আমি আসমা। ও তুমি? এতদিন ভার্সিটিতে জ্বালিয়ে মারছে, এখন আবার ফোন দিয়ে। আল্লাহ, আমি কোথায় যাব বলো? এতক্ষণ কোথায় ছিলে? গোসল করে খাওয়া দাওয়া করছিলাম। আর আমি অচেনা ফোন কল রিসিভ করি না। ও ভালো, আমি তো আর অচেনা না। আমারটা রিসিভ করেছো, ভালো কথা। এখন থেকে আর কোনো অচেনা নাম্বার থেকে কল আসলে রিসিভ করবে না, ওকে? আমি জানি। তুমি খাওয়া দাওয়া করনি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করতে যাবে কেন? আমি তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম। এখন গিয়ে তুমিও খাওয়া দাওয়া করো। যাচ্ছি তো, আর একটু কথা বলে নেই। আর এখন আর কথা বলবো না, আমি এখন ঘুমাবো। তুমি গিয়ে খাওয়া দাওয়া করো। যাচ্ছি, বাই। আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আসরের নামাজ শুনে। ঘুম থেকে উঠে ওযু করে সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে। সালাত শেষে রাস্তায় হাঁটছি, অমনি আসমা আবার ফোন করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করো? রাস্তায় হাঁটছি কেন? এমনি জিজ্ঞেস করলাম। ঘুম থেকে উঠলে কখন? এই তো কিছুক্ষণ আগে। ও, এই তুমি তো এই শহরে নতুন, চলো কোথাও থেকে ঘুরে আসি। না, আমি নাইমের সাথে সবকিছু ঘুরে দেখেছি। তাহলে এমনি চলো ঘুরে আসি। আজ যাওয়া যাবে না, আমার কিছু কাজ আছে। ও বাই, পরে আবার কথা হবে। আসমাকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর এলাকায় ঘোরাঘুরি করে মাগরিবের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। আজ আর পড়তে বসিনি, বেশি ভালো লাগছিল না। বাসায় টিভি দেখে সময় পার করছি। তারপর এশার সালাত আদায় করে এসে দেখি আব্বু অফিস থেকে ফিরেছে। আব্বুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আসমা আবারও ফোন দিল। কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হয়, না হলে ভার্সিটিতে গেলে কি করবে আল্লাহ জানে আর আসমা জানে, তাই ফোন ধরলাম। হ্যালো। হ্যালো। কি করো? শুয়ে আছি, তুমি? সেম। খাওয়া দাওয়া করেছো? তুমি খাওয়া দাওয়া করেছো? খেয়েছি। মেয়েদের সাথে ফোনে কথা বলা আমার অভ্যাস নেই, যা হয় হালকা পাতলা মেসেঞ্জারে, তাই ফোন আলাপ ভালো করে দিতে পারলাম না, অল্পতেই শেষ করে দিলাম। আসমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রতিদিনের মতো মধুর সুরে ধেয়ে আসা আজানে। অলসতা বাদ দিয়ে অজু করে মসজিদে চলে আসলাম। সালাত আদায় করে নীরব রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় এসে আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসে দেখি আসমা এবং তার বান্ধবীরা আজও গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভাবলাম আজ যেভাবেই হোক গন্ডিটার কাছে ধরা দেওয়া যাবে না। যেই ভাবা সেই কাজ, কিন্তু যাব কিভাবে? দেখলাম ছাত্রছাত্রীরা ভিতরে ঢুকছে, তাই তাদের পিছনে পিছনে চলে আসলাম ভিতরে। মনের শান্তিতে একটা নিঃশ্বাস ছাড়লাম। যাক, আজ গুন্ডির কাছ থেকে বেঁচে গেলাম, তাই মনের আনন্দে ক্লাসে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় এক বড় ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যাই। দুজনেই উঠে দাঁড়ালাম। সরি ভাই, দেখতে পাইনি। তোর কত বড় সাহস, আমাকে ধাক্কা মেরে ফেলে দিছিস? জানিস আমি কে?
বলেই আমার গালে ঠাস করে চড় মারলে। গায়ে হাত তুলেছেন কেন ভাই? বললাম তো সরি। এতক্ষণে তামাশা দেখার জন্য ছাত্রছাত্রী দৌড়ে চলে এসেছে। আবার মুখে মুখে কথা বলিস সিনিয়রদের সাথে, তোকে তো আজ। বলেই আমার পেটে একটা জোরে সরে ঘুষি মারে। আমি নিজেই সামলাতে পারিনি, যে কারণে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেলাম। মাথা প্রচন্ড ব্যথা করছে। মাথায় হাত দিয়ে দেখি রক্ত দিয়ে হাত ভরে গেছে। আমার মাথায় রক্ত দেখে ছেলেটা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখে আসমা এবং তার বান্ধবীরাও আসলো। আসমা দৌড়ে এসে আমাকে ধরে উঠালো। তারপর আসমা তার রুমাল দিয়ে আমার মাথাটা বেঁধে দিল। আমার এই অবস্থা দেখে মনে হচ্ছে আসমার চোখ পানিতে টলমল করছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। আমাকে ধরে সিঁড়িতে বসালো। তোমার গায়ে কে হাত তুলেছে? নাম জানি না, তবে আমাদের সিনিয়র। সিনিয়রের গোষ্ঠী কিলে ও সাহস হয় কি করে তোমার গায়ে হাত দেওয়ার? তোরা দেখেছিস কে রাজুকে মেরেছে? দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলো। তাদের মধ্যে থেকে একজন ছেলেটার নাম বলল। ছেলেটার নাম নাকি রাকিব। ওই রাকিবের বাচ্চা যেন 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসের মাঠে পায় আমি। তুই কোনো চিন্তা করিস না, দেখ আজ ওর কি অবস্থা করি। চলো আমার সাথে। কোথায় যাব? তোমার মাথায় ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসি। না থাক, লাগবে না। বেশি কথা বললে এখন তোকেও মারবো। কে শুনে কার কথা? আমাকে দাঁড় করিয়ে এক হাত পিছন থেকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলো। আসমা আমাকে এভাবে জড়িয়ে ধরায় আমার কেমন যেন লাগছিল। আমাকে ছেড়ে দাও, আমি একাই হাঁটতে পারবো। তোকে কিন্তু বেশি কথা বলতে না করেছি, তাই চুপ থাক। কিছু করার নেই, না হলে আবার ব্যথার উপর ব্যথা দিবে, তাই চুপ করে হাঁটতে লাগলাম। আসমা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে আসলো। তারপর ভালো করে ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল। ফার্মেসি থেকে আমাকে ক্যাম্পাসের মাঠে নিয়ে আসে। এসে দেখি রাকিব, মানে যে আমাকে মারলো, মাঠের মধ্যে পড়ে আছে। আসমা আমাকে রাকিবের কাছে নিয়ে গেল। তুই রাজুকে মেরেছিস কেন? আমার ভুল হয়ে গিয়েছে, আর কোনোদিন এমন হবে না। তোর নামে এর আগেও আমার কাছে কমপ্লেন এসেছে, কিন্তু কিছু করিনি। তবে আজ আর তোকে ছাড়ছি না। আসমা কথা শেষ করেই রাকিবকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি আসমাকে অনেকবার বাধা দিতে গেলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আবার মারে। মারতে মারতে রাকিবকে রক্তাক্ত করে ফেলেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে চললে রাকিব মরেই যাবে, তাই খারাপ কিছু ঘটার আগে আসমাকে থামাতে হবে। আরো মারলেও মরে যাবে, ছেড়ে দাও ওরে। আজ ওরে মেরেই ফেলবো, ছাড়ো আমাকে। প্লিজ আসমা, ওরে ছেড়ে দাও। দেখ, তুই যারা মেরেছিস সেই তোরে বাঁচালো, না হলে আজ তোকেই মেরে ফেলতাম। তারপর 2-3 জন ছেলেকে দিয়ে রাকিবকে হাসপাতালে পাঠিয়ে দেয়। রাকিবকে মারার সময় আসমা পাগলের মতো হয়ে গিয়েছিল। আসমার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে রাগে। আজ আর ক্লাস করতে হবে না, চলো তোমায় বাসায় দিয়ে আসি। তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি তোমার বাসায় চলে যাও, আমি একাই বাসায় যেতে পারবো। তুমি না সব সময় বেশি বুঝো। আমি বলেছি আমায় বাসায় নিয়ে যাব, তো নিয়েই যাব, কথা শেষ। আচ্ছা চলো। বেচারি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই আর কথা বাড়ালাম না। একটা রিক্সা করে চলে আসলাম। আসার সময় আসমা আমার একটা হাত জড়িয়ে ধরেছিল, এমনভাবে ধরেছিল মনে হচ্ছে আমাকে ছাড়লেই পালিয়ে যাব। আমি বারবার বলছি আমি এখন সুস্থ আছি, কিন্তু কে শুনে কার কথা? উনি আমার হাত ধরেই রাখবে। বাসার নিচে এসে রিক্সা থেকে নামলাম। আসমাই রিক্সা ভাড়া দিল, দিয়ে আবার আমার হাত ধরেছে। বাসার কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ করা কেন? এ কিছু না, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তুই মিথ্যে কথা বলছিস, বল কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, আগে ভিতরে আসতে দাও। আম্মু এখন আসমাকে লক্ষ্য করেনি। আসমা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আয় ভিতরে আয়। এই মেয়ে কে রে রাজু? ওর নাম আসমা, আমার বন্ধু হয়। মাথায় ব্যথা পেয়েছি তাই বাসা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসো মা, ভিতরে আসো। দুজনে গিয়ে সোফায় বসলাম আর আম্মু চলে গেল রান্নাঘরে। রাজু,
তোমার রুম কোনটা? আমি ওর সাথে ছিলাম। আজ 5 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। ধীরে ধীরে নিশি সুস্থ হয়ে উঠল। নিশি সুস্থ হয়ে বিয়ে করার জন্য প্রায় পাগলি হয়ে গেছে, কিন্তু আমি আর আঙ্কেল ওকে বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলাম। আমার পড়ালেখা শেষ হলে বিয়ে করব এই বলে ভর্তি করালাম। এখন আমরা দুজন একই ভার্সিটিতে পড়ালেখা করি, রোজ একসাথেই যাওয়া আসা করি। মাঝে মাঝে মন আমাদের সাথে যায়, তবে সেদিন করে আমার 12টা বাজিয়ে দেয়। একদিন ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুরা মিলে। বন্ধু বলতে আমি 2টো ছেলে আর 4টা মেয়ের, সাথে মনও আছে। মন আর আমি একসাথে বসে আছি, তখন নিশির মেসেজ আসলো, তাড়াতাড়ি বাসায় আসো। আর আড্ডা না দিয়ে মন আর আমি বাসায় আসলাম। রুমে যাওয়ার আগে বাইরে থেকে কিছু ভাঙার শব্দ শুনছি। রুমে ঢুকে দেখি নিশি পুরো রুম উল্টাপাল্টা করে দিয়েছে। দরজা বন্ধ করে নিশির কাছে গেলাম। বুঝতে পারছি নিশি মনে হয় আমায় আর মনকে একসাথে দেখেছে। নিশি, কি হয়েছে? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। কি হয়েছে বলবে তো? নিশি অনেক রেগেছিল, তাই কোনো কথা না বলে জোরে একটা ধাক্কা দিল আমায়। আমি নিজেকে সামলাতে না পেরে পাশেই দেয়াল ছিল, সেটাতে বাড়ি খেলাম। এরপর আর কিছু বলতে পারি না। চোখ খুলে দেখি আমি নিশি রুমে। সামনে আঙ্কেল বসে আছে। মাথা তুলে বসতে চেষ্টা করলাম, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে, মনে হয় ব্যান্ডেজ করা আছে। আমায় উঠতে দেখে আঙ্কেল নিশিকে বলল, নিশি, সুমনের জ্ঞান ফিরেছে। আঙ্কেল চলে গেল, কিন্তু আঙ্কেল কথাটা শেষ না করতেই নিশি আমার সামনে এসে হাজির। এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতে জোরে দিল। এই পাগলি, কান্না করছো কেন? খুব ব্যথা পেয়েছো তাই না? এইসব আমার জন্যই হয়েছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কি বলছো এসব? একটু হালকা ব্যথা লাগছে, তেমন কিছু হয়নি তো। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর কখনো এমন করব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তবে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হয়, নয়তো অনেক বড় কিছু হবার সম্ভাবনা থাকে। সরি, আর এমন হবে না। আর আমি কি করব বলো? তোমায় কত করে না করছি ওর সাথে না মিশতে, তবুও তুমি ওর সাথে বসেই গল্প করো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ও তুমি এত অবুঝ কেন? ও আমার বন্ধু হয়। বন্ধু বউয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো? তাই? কে বউ? কেন আমি? আহারে, লজ্জা পেয়েছে। আচ্ছা বউ, তোমার গুরুত্ব বেশি। বউটা অনেক কেঁদেছে মনে হয়। আর কখনো কান্না করবে না, কান্না করলে তোমায় পেতনির মতো দেখায়। কি? আমি পেতনি? আমার পেতনি। কই যাচ্ছ? আমার রুমে। না, তুমি আজ এখানে থাকবে। কি বলো? তাহলে তুমি কোথায় থাকবে? এখানে তোমার সাথে। পাগল হলে নাকি তুমি? কেন? আব্বু কি বলবে? কিছুই বলবে না। আমি আমার স্বামীর সাথে থাকবো, তাতে কে কি বলবে? পাগলি মেয়ে, আমাদের তো বিয়ে হয়নি। তাই জন্য কি একসাথে থাকা যাবে না? আমরা কিছু না করলেই তো হচ্ছে। কিছু না করলেই তো হচ্ছে মানে? কি করবা তুমি? কিছু না। আরে বাবা, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা নারীর ভূষণ। তাই এবার তো আমায় লজ্জা লাগছে। আমি গেলাম, রান্না করতে হবে। আমিও আসবো। না, তুমি অসুস্থ, আর তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? তোমার সাথে গল্প করব। তাহলে গল্প করতেই সময় শেষ হয়ে যাবে, রান্না করা আর হবে না। ও তাহলে চুপচাপ বসে বসে শুধু তোমায় দেখবো? ঢং করবা না তো, চুপচাপ এখানে বসে থাকো, আমি রান্না করতে যাচ্ছি। নিশি রান্না করার জন্য চলে গেল। আমিও বসে বসে মোবাইলে গেমস খেলছি। ফোনটা পাশে রেখে কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো নিশির চুলের ছোঁয়ায়। চোখ খুলে দেখি নিশি ওর চুলগুলো আমার মুখের কাছে এনে বারবার আমার মুখে ছুঁয়ে দিচ্ছে। কি করছো তুমি? আমার কথায় নিশি কিছুটা চমকে উঠলো। কিছু না। ভয় পেয়েছো? একটু। ও, কয়টা বাজে? 9:30। ওঠো, ফ্রেশ হয়ে খেতে চলো। আঙ্কেল খেয়েছে? না, একসাথে খাবো। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়ার জন্য খাবার টেবিলে গেলাম। এখন কেমন আছো বাবা? এই তো আঙ্কেল, ভালো। কিছু মনে করো না, ও রেগে গেলে ওর জ্ঞান শূন্য হয়ে যায়। দোষটা তো আমারই ছিল, আমার জন্য তো রেগে গেছে। তোমার জন্য রেগে গেছে মানে? কিছু না আম্মু, তুমি খাও, খাওয়ার সময় কথা বলতে হয় না। নিশা আঙ্কেলকে চুপ করিয়ে দিল। খাওয়া শেষ করে আমি আমার রুমের দিকে যাচ্ছি। কই যাও?
রুমে যাচ্ছি। দেখো আব্বু, ওকে কতবার বললাম আমার রুমে থাকতে, কিন্তু তবুও চলে যাচ্ছে। আঙ্কেল ওকে একটু বুঝিয়ে বলেন তো, বিয়ের আগে একসাথে থাকা যায় না। কে বলছে? মানুষ বাজে বলবে। তাহলে আমি এক্ষুনি বিয়ে করব। পাগল হয়ে গেলে নাকি? আমি কিচ্ছু জানি না, আজ তুমি আমার সাথে থাকবে। এর জন্য যদি বিয়ে করতে হয় তবে আজকেই বিয়ে করব আমি। নিশি রাগ করে চলে গেল রুমে। কি করব আঙ্কেল? ও অনেক জেদি বাবা, ভয় হচ্ছে যদি কিছু করে বসে। তাহলে কি করব এখন? এখন এত রাতে বিয়ে কিভাবে কি করব? আঙ্কেল একটা কথা বলি। হুম। আমি আপাতত ওর রুমে গিয়ে ওর সাথে ঘুমাই, এরপর ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমি রুমে চলে যাব। আচ্ছা বাবা, যা ভালো মনে হয় তাই করো। এরপর আমি ওর রুমে গেলাম। আমায় দেখে রাগী মুখটাতে হাসি ফুটেছে। তুমি আজ আমার সাথে থাকবে কিন্তু। সেই জন্য তো আসলাম। খুশিতে নিশি দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। নিশির মুখে হাসি ফুটেছে, মেয়েটা যে অনেক জেদি তা বুঝতে পারছি। তুমি এমন করলা কেন? কি করলাম আমি? তুমি জানো না বিয়ের আগে একসাথে থাকতে হয় না? কেন, থাকলে কি হবে? আর আমি বললাম তো আমরা কিছু করব না। তাই সেই কিছুটা কি? তুমি জানো না বুঝি? বাদ দাও, ঘুমিয়ে পড়ো চলো। আজ তো সারা রাত ঘুমাবো না। মানে তাহলে কি করবে তুমি? সারা রাত আমরা গল্প করব। কি? আমি অসুস্থ? তাতে কি সারা রাত জাগলে সমস্যা হবে। হবে না, আমি আছি তো তোমার সাথে। তাই? আচ্ছা চলো আমরা ছাদে যাই। কেন? বাইরে সুন্দর চাঁদ উঠছে, চলো দুজন মিলে একসাথে দেখবো। এত রাতে ছাদে যাবে? মানুষ জানলে কি বলবে? আমাদের ছাদ, আমাদের যখন ইচ্ছে আমরা তখন যাব, এতে মানুষ কেন কিছু বলবে? কারণ তুমি অবিবাহিত মেয়ে আর সাথে একটা ছেলে। তো তুমি তো আমার স্বামী। এখনো তো হইনি, তাই নয় কি? হবে তো। হুম। তুমি কি এখন আমার সাথে ছাদে যাবে? মহারানীর হুকুম, চলেন। ইস, তুমি যদি সুস্থ থাকতে তবে অনেক ভালো হতো। কেন? আমায় কোলে করে ছাদে নিয়ে যেতে। তাই? জানো, আমার খুব ইচ্ছে আমার স্বামী আমায় কোলে করে ছাদে নিয়ে যাবে, আর আমরা দুজন মিলে সারা রাত গল্প করব। এরপর নিশির কথা শেষ না হতেই ওকে কোলে তুলে নিলাম। এই কি করছো? বউয়ের ইচ্ছে পূরণ করছি। কিন্তু তুমি তো অসুস্থ। তো কি হয়েছে? আমি এতটাও অসুস্থ হয়ে যাইনি যে ভালোবাসার মানুষের ইচ্ছে পূরণ করতে পারবো না। নিশি কিছু বলছে না, ও শুধু আমার দিকে তাকিয়ে আছে, অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। ছাদে এসে ওকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরপরই ও আবার আমায় জড়িয়ে ধরলো। কি হলো সারো? না, ছাড়বো না। চলো দোলনায় বসি। চলো। নিশি আর আমি এখন দোলনায়, নিশি বসে আছে আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। নিশি অনেক কথা বলছে। মেয়েটা এত কথা বলতে পারে, তবে সবগুলোই তার স্বপ্নের কথা এবং প্রতিটা লাইনে শুধু আমায় নিয়ে তার কল্পনা সাজানোর গল্প। কি হলো? কই কিছু না তো। তাহলে চুপচাপ আছো কেন? তুমি বলছো তাই। তখন থেকে আমি একাই বকবক করে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না। আমি তো তোমার স্বপ্নের কথা, তোমার কল্পনার কথাগুলো শুনছি। আচ্ছা, আম্মু আব্বুর সাথে তোমার কথা হয়েছে? আজ হয়নি। ও, আজ তো তুমি অসুস্থ ছিলে। আমায় কবে বাসায় নিয়ে যাবে? বাসায় মানে? আমি আব্বু আম্মুর সাথে দেখা করব না। কবে? এবার আমি যখন বাসায় যাব তখন। আচ্ছা। এরপর আবার নিশি কথা বলতে শুরু করলো। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি, ও শুধু কথা বলেই যাচ্ছে। রাত প্রায় 3টে বেজে গেছে। নিশিকে নিয়ে নিচে আসলাম। নিশি চোখে রাজ্যের ঘুম বাসা বেঁধেছে। ওকে কোলে করে এনে ওর রুমে শুয়ে দিলাম। এরপর আমি আমার রুমে গেলাম। সকালবেলা অনেকগুলো শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার বেশ কিছু বান্ধবী আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করতাম, কিন্তু তোমাকে বলতে পারতাম না। যদি ফিরিয়ে দাও এই ভয়ে, এতে তোমার ভালোবাসায় অপেক্ষা থাকা নীল। চিঠিটা পড়ে আসমা কান্না করে দেয়। আমি তোকে অনেক ভালো মনে করেছিলাম, সেই প্রথম দিন থেকে তোকে আগলে রেখেছি, কিন্তু তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস। কি বলছো এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আর একটাও কথা বলবি না আমার সাথে। তোর সাথে আমার আর কোনো কথা নেই। তুই থাক তোর নীলারে নিয়ে। তুমি যা ভাবছো। বললাম না আমার সাথে আর কখনো কথা বলবি না। তুই কি শুরু করছিস এসব? আমি তোকে সব কিছু বলেছিলাম, তারপরেও তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তুই যা ভাবছিস আমি সবকিছু ভুল ভাবছিস। থাক, এখন আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। আর তোকে যেন আর আমার সামনে না দেখি, তাহলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে আসমা কান্না করতে করতে চলে গেল। আসমার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝলাম না চিঠিটা পড়ে এত রিয়াক্ট করার কি ছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর চারপাশে ছাত্রছাত্রীরা তামাশার মজা নিচ্ছে। সরি, আমার জন্য এসব কিছু হলো। তুমি বাসায় যাও, আমি নাইমকে সব কিছু বুঝিয়ে বলবো। নীলা চলে গেল। আমি এখনো ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। আমার এত অসম্মানের এর আগে কখনোই হয়নি। এত মানুষের সামনে এভাবে অসম্মান না করলেও পারতো। সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, বুকটা একদম ভারী হয়ে গিয়েছে। পুরো ক্যাম্পাস খালি হওয়ার পর আমি বেরিয়েছি। এতক্ষণ এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর মনকে হালকা করছি, কিন্তু কিছুতেই তা হচ্ছে না। বাসায় যাওয়ার আগে জোহরের সালাত আদায় করে নিলাম, যা থেকে মনটা কিছুটা হালকা হয়েছে। বাসায় কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোর মুখটা এমন মলিন হয়ে আছে কেন? কিছু হয়েছে? না আম্মু, কিছু হয়নি। ভারী কণ্ঠ, কারণ অনেকক্ষণ ধরে কথা বলা হয় না। তোর কণ্ঠ এমন লাগছে কেন? বললাম তো কিছু হয়নি, আমাকে ভিতরে আসতে দাও। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার রুমে চলে আসি। ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে রুমে বসে আছি, খাওয়া দাওয়া করতে যাইনি। তাই কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো। তোর কি শরীরটা খারাপ লাগছে? না আম্মু, কিছু হয়নি। তাহলে তুই খেতে আসলি না কেন? আমার পেট ভরা লাগছে তাই খেতে যাইনি। তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস কেন? মনে হচ্ছে তুমিও কিছু খাওনি, চলো একসাথে খাবো। আম্মুকে জোর করে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আমার জন্য তো আর আম্মুকে চিন্তায় ফেলতে পারি না, তাই আম্মু আর আমি একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমার রুমে চলে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে নাইমকে ফোন দিলাম। হ্যালো নাইম। কিরে, ক্লাস শেষে আজ কই গেছিলি? একটা জরুরি কাজে তাড়াতাড়ি চলে এসেছিলাম। ও, এখন বল, ফোন কেন দিয়েছিলি? ওয়াদা কর আমার কথাটা রাখবি। এভাবে বলছিস কেন? বল, কি এমন কথা বলবি যার জন্য আমাকে ওয়াদা করতে বলেছিলি? নীলা তোকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে। তোকে অনেকবার বলতে গিয়েও বলেনি, যদি তুই ফিরিয়ে দিস সেই ভয়ে। আমি তোকে বলছি, আমি নীলার চোখ তোর জন্য ভালোবাসা দেখেছি, তুই ওকে ফিরিয়ে দিস না। কিরে, কথা বলছিস না কেন? শুনছি, বল। আমি চাই আজ বিকালে তুই নীলার সাথে দেখা কর, এবং তুই কিন্তু নীলাকে আজ প্রপোজ করবি। সত্যি বলতে নীলাকে আমারও ভালো লাগে, কিন্তু ওরে দেখলেই কেমন ভয় লাগে। আমি কিছু জানি না, ভয়কে জয় করে আজ নীলাকে তুই প্রপোজ করবি। দেখি কি করা যায়। আমি এত কিছু শুনতে চাই না, আমি যা বলছি তাই যেন হয়, না হলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। বাই। ফোন কেটে দিলাম এবং মোবাইলটা বন্ধ করে দিলাম। আমার বিশ্বাস নাইম আর নীলার ভালোবাসা সফল হবে। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। রিয়েল লাইফেও আমি এমন, যখন কারোর সাথে ঝগড়া হয় বা মন খারাপ থাকে তখন ঘুমিয়ে যাই, কারণ এ থেকে মাথা ঠান্ডা রাখা যায় এবং যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচানো যায়। আর সেই ব্যক্তি আসল বীর, যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। ঘুম ভাঙলো আসরের আজানে। অজু করে সালাত আদায় করতে মসজিদে চলে আসলাম।
সালাদ শেষে রাস্তায় আসলাম, ভালো লাগছে না হাঁটতে, তাই আবার বাসায় চলে আসলাম। এসে চলে গেলাম সোজা ছাদে। ছাদে দাঁড়িয়ে আকাশটাকে উপভোগ করতে আমার ভালো লাগে। তবে ভার্সিটির ঘটনাটা আমি এখনো ভুলতে পারছি না। সাধারণ একটা বিষয় নিয়ে আসমার এত বড় রিয়্যাক্ট করার কি ছিল বুঝলাম না। মাগরিবের আজান শুনে ছাদ থেকে নামলাম, মসজিদ থেকে সালাত আদায় করে বাসায় চলে আসলাম। আজ আর পড়তে বসিনি, আর বসলেও মনোযোগ দিতে পারবো না, তাই আম্মুর সাথে বসে আড্ডা দিচ্ছি, যা থেকে মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। মন খারাপ থাকলে কখনো একা একা থাকবেন না, তা থেকে মন খারাপের কথাগুলো বা ঘটনাগুলো আপনার মাথায় বেশি বেশি ঘুরপাক খায়। তাই চেষ্টা করবেন আপনজনের সাথে কথা বলতে, যেমন মা, বাবা, ভাই, বোন বা বেস্ট ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। এশার সালাতের সময় হলে চলে যাই মসজিদে। সালাত শেষে বাসায় এসে দেখি আব্বু চলে এসেছে। আব্বুর সাথে কিছু কথা বলে ডিনার করে আমার রুমে চলে আসলাম। আজ আর ফেসবুকে যাওয়া যাবে না, কারণ মোবাইল বন্ধ করে রেখেছি, তাই শুয়ে পড়লাম। অনেক চেষ্টার পর এখন ঘুমালাম। জানি না প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙলো আজানের মধুর সুরে। অলসতা বাদ দিয়ে উঁচু করে মসজিদে চলে আসলাম। সালাত শেষে ফাঁকা রাস্তায় হাঁটতে ভালো লাগছিল, তাই বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। যথারীতি আবার ঘুমিয়ে গেলাম, আর ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কয়টা বাজে দেখেছিস? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? কি হয়েছে? তাড়াতাড়ি উঠ, না হলে ভার্সিটির জন্য দেরি হয়ে যাবে, পরে আবার আমার সাথে চিল্লাবি। আমাকে ঘুমাতে দাও, আর আজ ভার্সিটিতে যাব না। কেন যাবি না কেন? এমনি, তুমি এখন যাও তো। আম্মু চলে গেলে আবার ঘুমিয়ে পড়ি। তারপর যখন ঘুম ভাঙলো উঠে দেখি 11:30 মতো বেজে গিয়েছে, তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম, নাস্তা করে টিভি দেখতে লাগলাম। জোহরের সালাত আদায় করে আর বাসায় যাইনি, বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি, তাই একটু ঘুরতে চলে গেলাম, যদিও এখন দুপুর। ঘোরাঘুরি করে বাসায় আসলাম। আসরের সালাত আদায় করে বাসায় এসে আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আম্মু আমাকে খাবার বেড়ে দিয়ে আমার পাশের চেয়ার টেনে বসলো। কিছু বলবে আম্মু? তোর কি কিছু হয়েছে? আমার কিছু হতে যাবে কেন? তাহলে বেলা করে ঘুম থেকে উঠছিস, বিকালে খাচ্ছিস দুপুরের খাবার, আর তোর মোবাইল বন্ধ কেন? দুপুরে ফোন দিলাম বন্ধ বলছিল। ও কিছু না, আর মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই বন্ধ হয়ে গিয়েছিল। আম্মু আর কিছু না বলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম গতকালের মতো ছাদে চলে যাই, ভালো লাগতে পারে। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ছাদে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি। হঠাৎ মনে হলো ছাদে কেউ এসেছে, ঘুরে দেখবো কে এসেছে, তার আগে পিছন থেকে জড়িয়ে ধরলো। এটা কোন ধরনের অসভ্যতামি? কে আপনি? ছাড়েন আমাকে। এখনো মুখ দেখিনি, তবে বুঝতে পারলাম এটা কোন মেয়ে। এভাবে একজন অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করছে না? আর এখনো ছাড়ছেন না কেন? ছাড়ার জন্য তো আর ধরিনি। কণ্ঠ শুনে আর চিনতে বাকি রইল না কে এই মেয়ে। এ আর কেউ না, আসমা। কিন্তু এখানে কি করছে, আর আমাকেই বা জড়িয়ে ধরে আছে কেন? এক ঝটকায় আসমাকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম এবং তার দিকে ঘুরে তাকালাম। ছাড়িয়ে নিতেই আবার শক্ত করে জড়িয়ে ধরলো এবার সামনে। কি শক্তি রে বাবা, টেনেও ছাড়াতে পারছি না। ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আগে বলো, গতকালকের ঘটনার জন্য আমাকে মাফ করে দিয়েছো? আমি তোমাকে মাফ করার কে? তুমি তো কত মানুষকে এভাবে মারো, অপমান করো। অন্য সবাই আর তোমার মধ্যে পার্থক্য আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। ছাড়ো বলছি, পাশের ছাদের মানুষ দেখলে খারাপ ভাববে। আগে বলো মাফ করেছো? মাফ করেছি। না, হয়নি। ভালো করে বলো। ভালো হচ্ছে না কিন্তু। তাহলে আমিও ছাড়বো না। আসমা, আমি গতকালের ঘটনায় কিছু মনে করিনি, তারপরও আমি তোমাকে মাফ করে দিচ্ছি, এখন আমাকে ছাড়ো। আসমা আমাকে ছেড়ে সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আসমার মুখের দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। মুখটা একদম শুকিয়ে আছে, মনে হয় খাওয়া দাওয়া করেনি। কেন জানি না আসমার এমন অবস্থা দেখে আমার খারাপ লাগছে, তাই আসমার উপর রাগ থাকা সত্ত্বেও জিজ্ঞেস করলাম, তোমার চেহারার এই অবস্থা কেন? তোমার জন্য। আমার জন্য? আমি আবার তোমাকে কি করলাম? উল্টো তুমি তো আমাকে সবার সামনে চড় মারলে। হ্যাঁ, তোমার জন্য তো আমার এই অবস্থা। আমাকে একবার বুঝিয়ে বলবে তুমি ঠিক কি বলতে চাচ্ছ? তুমি কি কিছুই বুঝতে পারছো না? তুমি কিছু না বললে আমি কি করে বুঝবো বলো? তুমি কি জানো গতকাল কেন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম?
না, বলো। আমি মনে করেছিলাম নীলা তোমাকে ভালোবাসে, আর ওই চিঠিটা নীলা তোমাকে দিয়েছে, আর তুমি নীলার সাথে হেসে কথা বলছিলে দেখে মনে হচ্ছিল তুমি নীলাকে একসেপ্ট করে নিয়েছো, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। কিন্তু আজ নীলা আর নাইম এসে আমাকে সব বুঝিয়ে বলে যে ওই চিঠিটা ছিল নাইমের জন্য, আর নীলা নাইমকে ভালোবাসে। সবকিছু জানার পর আমি খুশি হব না দুঃখ পাবো ভেবে পাচ্ছিলাম না। খুশি হওয়ার কারণ হলো নীলা তোমাকে না নাইমকে ভালোবাসে, আর দুঃখও ছিল এই কারণে যে তোমার কোনো কথা না শুনেই অমন খারাপ ব্যবহার করেছিলাম। সবটা জানার পর ভাবলাম তোমার কাছে মাফ চেয়ে নিব, কিন্তু তুমি ভার্সিটিতে গেলে না, তাই তোমাকে ফোন দিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ বলেছে, তাই আর না থাকতে পেরে তোমার কাছে চলে আসলাম। নীলা যদি আমাকে ভালোবাসতো তাহলে তোমার ক্ষতি কি? হ্যাঁ, আমার অনেক বড় ক্ষতি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি? আসমান কথা শুনে আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছে। যদিও আমি ছাদে পাকার উপর দাঁড়িয়ে আছি। আসমা এসব কি বলছে? আমার মতো একটা ছেলেকে ভালোবাসে? রাজু প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার সাথে মজা করছো তাই না? বললাম তো তোমাকে আমি মাফ করে দিয়েছি। বিশ্বাস করো আমাকে, আমি তোমার সাথে কোনো ধরনের মজা করছি না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। প্রথম দিন যখন তুমি আমার উপর পড়েছিলে এবং উঠে দাঁড়িয়ে আমার ভয়ে এক দৌড়ে উধাও হয়ে গিয়েছিলে, ওই সময় তোমার বোকা ফিস্টার প্রেমে পড়ে যাই। তোমাকে আমার সাথে সাথে রাখার জন্য তোমাকে ভয় দেখাতাম, যা দেখে তোমার কাছ থেকে দেখতে পারতাম। যেদিন রাকিব তোমাকে মেরেছিল আমার মনে হচ্ছিল কেউ আমার কলেজায় আঘাত করেছে, যার জন্য রাকিবকে কাছে পেয়ে পাগলের মতো মেরেছিলাম। তোমার মাথায় যখন রক্ত দেখেছিলাম মন চাচ্ছিল তোমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আমি পারিনি, যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। গতকাল যখন নীলাকে এবং তোমাকে একসাথে দেখি আর তোমার হাতের ওই চিঠিটা পড়ি, মনে হচ্ছিল আমার আশা ভালোবাসা সবকিছু নিমেষেই শেষ হয়ে গেল। নিজেকে ধরে রাখতে না পেরে তোমাকে চর মারি। তোমাকে মেরে কি আমি শান্তিতে ছিলাম নাকি? সারা রাত তোমার জন্য কান্না করেছি। আজ আবার তোমাকে এক পলক দেখার জন্য ভার্সিটিতে আসি, কিন্তু তুমি যাওনি। পরে নীলা আর নাইম এসে আমার ভুল ভাঙালো। বাকিটুকু তো আগেই বললাম, এখনো কি তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি না? কান্না করতে করতে একদমে কথাগুলো বলল। মানলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? দেখো, এক নাম্বার হলো তুমি কোটিপতি বাপের একমাত্র মেয়ে, আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার জন্য তোমার বাবা আমাদের সম্পর্ক কোনো দিনও মেনে নিবে না। তাই আগে থেকেই নিজেকে বুঝিয়ে নাও। আর 2 নম্বর হলো তুমি একজন মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে কোনোদিন পর্দা করে চলাফেরা করতে দেখিনি। তুমি যতই গুন্ডিগিরি করো না কেন, মানুষ তোমাকে সামনে থেকে ভয় পেলেও পিছন থেকে খারাপ নজরে দেখে। তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে পর্দা করে চলাফেরা করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, কারোর সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াবো না, সবার সাথে ভালো ব্যবহার করব। আর একটা কথা, বাবাকে তোমার কথা অনেক আগেই আমি বলে দিয়েছি। প্রথমে না করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়। গতকাল বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল আমার আর তোমার মাঝে কিছু হয়েছে কিনা, কিন্তু আমি বাবাকে কিছু বলিনি। সবকিছু তোমার মনের মতো হলো। এখন বলো আমাকে ভালোবাসবে? না, এখন আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ওই তুই কিন্তু এখন বেশি বেশি করে ফেলছিস। বল না আমাকে ভালোবাসবি। এই আবার শুরু হলো। বললাম না তোমার দ্বারা এইসব ছাড়া সম্ভব না। তুমি তো আমাকে রাগিয়ে দিচ্ছ। এই সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দাও। মাগরিবের আজান দিচ্ছে, নিচে চলো। কিন্তু আমার উত্তর তো পেলাম না। রাখো তোমার উত্তর, আগে নিচে আসো। আসমাকে বাসায় দিয়ে আমি মাগরিবের সালাত আদায় করে আসলাম। বাসায় এসে দেখি আসমা আম্মুর কাছে আমার নামে বিচার দিচ্ছে। জানো আন্টি, ছেলেটা একদমই ভালো না। কেন? কি করেছে আমার ছেলে শুনি? তোমার ছেলে মোবাইল বন্ধ করে রেখেছে কেন জিজ্ঞেস করো। ওর মোবাইলে নাকি চার্জ ছিল না। সব মিথ্যা কথা। আমি যদি ফোন করি তাই মোবাইল বন্ধ করে রেখেছে। আসমা যা বলছে তা কি সত্যি? আরে না, আমার মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গিয়েছিল। এখনো মিথ্যা কথা বলছে আন্টি। তোমার ছেলে মোবাইল গতকাল থেকে বন্ধ করে রেখেছে। এত বড় সাহস, আমাকে মিথ্যে কথা বলেছিস? আজ রাতে তোর খাওয়া বন্ধ। প্লিজ আম্মু, এবারের মতো মাফ করে দাও। দেখে মনে হচ্ছে না এটা আমার মা, মনে হচ্ছে আসমার মা লাগে। কেউ নিজের ছেলের সাথে এমন করে বলুন? জানো আন্টি,
আমার জন্মের সময় নাকি আমার মা মারা যায়। আমি কোনোদিন বুঝিনি মায়ের ভালোবাসা কি, কিন্তু তোমার আর রাজুর ভালোবাসা দেখে আমার হিংসে হতো যদি আমারও মা থাকতো। তাই তো আসমার মুখে কোনোদিন ওর মা সম্পর্কে কোনো কথা শুনিনি, শুধু ওর বাবার কথাই বলে। তাহলে সত্যি হলো এই যে আসমার মা নেই? একটা চর দিব। কে বলেছে তোর মা নেই? আজ থেকে আমি তোর মা। এখন থেকে আমাকে মা বলে ডাকবি। সত্যি? সত্যি। তাহলে তোমার হাতে আমাকে খাইয়ে দাও। গতকাল থেকে আমি কিছুই খাইনি, আমার খুব ক্ষুধা লেগেছে। অবশ্যই আমার হাতে খাইয়ে দিব, কিন্তু তার আগে বল, না খেয়ে আছিস কেন? তোমার ছেলের জন্য। তোমার ছেলের সাথে অভিমান করে কিছু খাইনি। তুই আগে খেয়ে নে, তারপর অভিমান ভাঙার ব্যবস্থা করছি। আম্মু চলে গেল আসমার জন্য খাবার নিয়ে আসতে, আর আসমা ওখান থেকে উঠে এসে আমার পাশে বসলো। দেখলে শাশুড়ি মা কিন্তু আমার দলে। কে তোমার শাশুড়ি? কিছু বোঝো না। আর কি আবার, তোমার মা হলো আমার শাশুড়ি মা। স্বপ্ন দেখা বন্ধ করো। আমি যা স্বপ্ন দেখি তা নিজের করে পেয়ে থাকি, বুঝলে? আম্মু খাবার এনে আসমাকে খাইয়ে দিচ্ছে। দেখেছেন, যেই দেখলো আমার সাথে আর পেরে উঠছে না, অমনি আমার মাকে হাত করতে শুরু করে দিয়েছে। আমি ওর সাথে রাগ দেখাচ্ছি, কোথায় ও চলে যাবার কথা, কিন্তু না গিয়ে আমার আম্মুর হাতে খাবার খাচ্ছে। এই মেয়ে যদি ভবিষ্যতে আমার বউ হয়, আমি নিশ্চিত আমার জীবন তেজপাতা বানিয়ে দিবে। তাই আগেই নিজেকে বাঁচাতে হবে। যতই বলুক না কেন ভালো হয়ে যাবে, ভালো হবে অন্যের কাছে, কিন্তু আমার সাথে সেই গুন্ডিগিরি করবে। সত্যি বলতে ভালোবাসা কি আগে না জানলেও এখন উপলব্ধি করতে পারছি। কারণ আসমা যখন গতকাল আমাকে চর মেরেছিল তখন আমার দুঃখ হয়নি, কিন্তু যখন বলেছিল ওর সাথে আর কখনো কথা না বলতে, তখন আমি অনুভব করেছিলাম আমার বুকে চিনচিন ব্যথা করছে। গতকালের সেই ঘটনা না ঘটলে মনে হয় কোনোদিন বুঝতে পারতাম না যে আমার মনে আসমার জন্য ভালোবাসা লুকিয়ে আছে। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তা সত্যি, আমিও আসমাকে ভালোবেসে ফেলেছি। তবে এখনই আসমাকে কিছু বলবো না। আর আসমাকে তো তখনই মাফ করে দিয়েছিলাম যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল। তখন আসমার চোখের পানিতে আমার সব রাগ অভিমান ভেসে যায়। আসমাকে আগে সঠিক পথে আনতে হবে, একজন পর্দাশীল মেয়েতে পরিণত করতে হবে, মারামারি কাটাকাটি থেকে ফিরিয়ে আনতে হবে, ক্লাসের ভালো স্টুডেন্টে পরিণত হতে হবে। আর বিশ্বাস ভালোবাসার টানে আসমা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে। আসমাকে নিজের মতো তৈরি করে নিতে চাই। আসমার খাওয়া শেষে, আম্মু এবার আমার বাসায় যেতে হবে। রাজুর আব্বু এখনই চলে আসবে, দেখা করে যা। না, আজ আর না, অনেকক্ষণ হলো বাসা থেকে বেরিয়েছি। অন্য একদিন এসে আঙ্কেলের সাথে জমিয়ে আড্ডা দিব, কেমন? আচ্ছা যা, তোর ইচ্ছা। তোমার ছেলেকে বলো না আমাকে এগিয়ে দিতে। দেখো না, রাত হয়ে গিয়েছে। আমি বলে দিচ্ছি। ওই রাজু, আসমাকে ওর বাসায় দিয়ে আয়। তুমি আসমাকে চিনো না? ওরে এই শহরে সবাই ভয় পায়, একা গেলে আসমার কিছু হবে না। আমার কথা শুনে আসমা চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এত কিছু জানতে চাই না, আমি যা বলছি তাই কর। চলো। চলো, আসি আম্মু। আসমাকে নিয়ে রাস্তায় আসলাম, এসে একটা রিক্সা নিলাম। রিক্সায় উঠে আসমা আমার দিকে চেপে চেপে বসতে বারবার, আর আমি বারবার সরে বসছি। এই, তুমি এত সরে বসছো কেন? পড়ে যাবে তো। তাহলে তুমি এত এদিকে আসছো কেন? আচ্ছা, আমি একটু সরে বসছি, তুমি এদিকে আসো। এবার আমি ঠিকভাবে বসলাম, তবে না করা সত্ত্বেও আসমা আমার হাত ধরে রেখেছিল। বেশি নাও করতে পারি না, কারণ আমারও ভালো লাগছিল। আসমাকে নিয়ে তার বাড়ির সামনে নামলাম। আসমাদের বাড়ি দেখে তো আমি অবাক। এটাকে বাড়ি বললে ভুল হবে, একদম রাজপ্রাসাদের মতো। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আজ না অন্য একদিন আসবো। আরে, লজ্জা পেতে হবে না, এটা তোমার শ্বশুর বাড়ি। সব দেখা বন্ধ করো, আজ যাব না, অন্য একদিন আসবো। এখন চলি। শোনো। বলো। তোমার মোবাইলটা চালু করে রেখো প্লিজ, আমি ফোন করব। আচ্ছা বাই। বাসায় আসার আগে এশার সালাত আদায় করে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আছি আর আসমার ফোনের জন্য অপেক্ষা করছি। চাইলে আমিও ফোন দিতে পারি, কিন্তু এ থেকে আমার সব প্ল্যান মাটি হয়ে যাবে। অপেক্ষার প্রহর শেষ হলো, আসমা ফোন করলো। হ্যালো। হ্যালো, আমার জন্য বুঝে অপেক্ষা করছিলে? আমার তো আর খেদে কাজ নেই, তোমার জন্য অপেক্ষা করব। তোমার কথা শুনেই বোঝা যায় অপেক্ষা করছিলে। তা কেমন আছো? কিছুক্ষণ আগে না দেখলে কেমন আছি? একটু ভালোবেসে কথা বলো না। কার সাথে? কার সাথে আবার?
আমার সাথে। আমি শুধু আমার বউয়ের সাথে ভালোবেসে কথা বলবো, অন্য কোনো মেয়ের সাথে না। ভালো, তাহলে এখন থেকেই প্র্যাকটিস করতে